ইকুয়েশন অফ মোশন যেটা আছে সেটা ভালো করে দেখো। এটা হচ্ছে অয়লার্স ইকুয়েশন অফ মোশন। এইবার অয়লার্স ইকুয়েশন অফ মোশন যেটা দেখতে পাচ্ছ তোমরা অয়লার্স ইকুয়েশন অফ মোশনে, এটা কি? এটা হলো ডেল পি বাই পি প্লাস জি ডিজেড প্লাস ভি ডিভি। ডেল পি বাই পি মানে কি? প্রেসার ভ্যারিয়েশন। এটা এটা হলো জেড, আচ্ছা, আর এটা হলো ভেলোসিটি। তাহলে এইটা মনে রাখতে হবে। আর অয়লার্স ইকুয়েশন অফ মোশন ভ্যালিড ফর অনলি কম্প্রেসিবল, অয়লার্স ইকুয়েশন অফ মোশন ভ্যালিড ফর অনলি কম্প্রেসিবল ফ্লো, ভ্যালিড ফর অনলি কম্প্রেসিবল ফ্লো। এইবার এইটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, অয়লার্স ইকুয়েশন অফ মোশনকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে? তাহলে পাবে তুমি বার্নৌলিস ইকুয়েশন। বার্নৌলিস ইকুয়েশনটাকে এনার্জি ইকুয়েশন বলা হয়। বার্নৌলিস ইকুয়েশনে এটা হলো রো, হ্যাঁ, এটা যেটা আছে না, এটা পি, ছোট পি লাগছে কিন্তু এটা হচ্ছে রো বেসিক্যালি। হ্যাঁ, এটা হচ্ছে পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই টু জি প্লাস জেড। এবার প্রশ্ন হলো পি বাই রো জিটা কি, ভি স্কোয়ার বাই টু জিটা কি, আর জেডটা কি? পি বাই রো জি হচ্ছে প্রেসার এনার্জি পার ইউনিট ওয়েট অফ লিকুইড অর প্রেসার হেড। ওকে, প্রেসার এনার্জি, এই কোশ্চেনটা এইভাবে আসে যে পি বাই রো জিটা কি বলে, ভি স্কোয়ার বাই টু জিটাকে কি বলে, জেডটাকে কি বলে। তাহলে পি বাই রো জিটা কি? পি বাই রো জি হচ্ছে প্রেসার এনার্জি পার ইউনিট ওয়েট অফ লিকুইড অর প্রেসার হেড। ভি স্কোয়ার বাই টু জিটা কি? ভি স্কোয়ার বাই টু জিটা হলো কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট অফ ফ্লুইড অর কাইনেটিক হেড। আর জেডটা কি? পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট। এই যে কথাটা আসছে না, এনার্জি পার ইউনিট ওয়েট, এই কথাটা এনার্জি পার ইউনিট ওয়েট, কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট, পোটেনশিয়াল এনার্জি অফ পার ইউনিট ওয়েট। এই যে পার ইউনিট ওয়েট, এই কোশ্চেনটা একদম ডাইরেক্টলি আসে। আর এই টোটালটাকে, এই তিনটেকে একসাথে কি বলছে? এনার্জি পার ইউনিট ওয়েট টোটালটা। তার মানে আমরা বার্নৌলিস ইকুয়েশনটাকে এনার্জি ইকুয়েশন কেন বলি? কারণ হচ্ছে এগুলো এক একটা এনার্জি পার ইউনিট ওয়েট আমাদের ডিনোট করে, আমাদের এক একটাকে এনার্জি পার ইউনিট ওয়েটকে ডিনোট করে। এইবার দেখো, মানে আমি তোমাদের যখন এমসিকিউ করাবো তখন বুঝতে পারবে এই এই জায়গাটা কতটা ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন আছে, আর একটা যে কোশ্চেন আছে সেটা হলো, আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেখো এখানে অনেকগুলো কোশ্চেন আছে। বার্নৌলিস ইকুয়েশন হচ্ছে লস অফ কনভার্সন অফ এনার্জি। বার্নৌলিস ইকুয়েশন হচ্ছে লস অফ কনভার্সন, লস অফ কনভার্সন অফ এনার্জি। এটা মাথায় রাখতে হবে, লস অফ কনভার্সন অফ এনার্জি, সেটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। এবার বার্নৌলিস ইকুয়েশনের অ্যাজাম্পশন, বার্নৌলিস ইকুয়েশনের অ্যাজাম্পশনটাও খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষাতে আসার জন্য। এক নাম্বার হচ্ছে আইডিয়াল। আইডিয়াল মানেই নন ভিসকাস, তাই তো? আইডিয়াল, আইডিয়াল মানেই তোমরা জানো, আইডিয়াল আর নন ভিসকাস একসাথে বলার দরকার নেই, তাও লেখাটা আছে। আইডিয়াল মানেই হচ্ছে নন ভিসকাস। ওকে, আইডিয়াল মানেই হলো কিন্তু নন ভিসকাস, ইরোটেশনাল, স্টেডি। আর একটা কথা কি, আইডিয়াল মানেই ইনকম্প্রেসিবল। তাহলে আমি এটা মনে রাখবো কি করে? এটা মনে রাখবো আমরা এইভাবে, আই ই এস। বার্নৌলিস ইকুয়েশন মানে আইইএস। আইএস মানে কি? আইডিয়াল। ই রোটেশনাল, উচ্চারণটা দেখো ই দিয়ে হচ্ছে, শুরু হচ্ছে আই দিয়ে, কিন্তু নামটা কি? ই রোটেশনাল। দেখো ই, ই দিয়ে শুরু হচ্ছে না, আই ই এস। এবার তুমি যদি আইডিয়ালটা মনে রাখতে পারো, তুমি যদি আইডিয়ালটা মনে রাখতে পারো তাহলে তুমি নন ভিসকাসটাও মনে রাখতে পারবে, তুমি কম্প্রেসিবলটাও মনে রাখতে পারবে। তাহলে আইডিয়াল, ইরোটেশনাল অ্যান্ড স্টেডি। আইডিয়াল ফ্লো এর জন্য কি এটা? তার মানে বার্নৌলিস ইকুয়েশন অ্যাকচুয়ালি আইডিয়াল ফ্লো এর জন্য, আইডিয়াল ফ্লুইডের জন্য। আইডিয়াল ফ্লুইড মানে আইডিয়াল ফ্লো এর জন্য। তার মানে বার্নৌলিস ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আইডিয়াল ফ্লুইডের জন্য। এবার আমরা তাহলে রিয়েল ফ্লুইডের, যদি প্রশ্নটা এরকম করে যে রিয়েল ফ্লুইডের বার্নৌলিস ইকুয়েশন কি, আমাদের রিয়েল ফ্লুইডের বার্নৌলিস ইকুয়েশন দেখো একটা H1 যোগ আছে। রিয়েল ফ্লুইডের বার্নৌলিস ইকুয়েশনে একটা দেখো H1 যোগ আছে, আছে না? H1, তাহলে H1টা এলো কোথা থেকে? H1টা হচ্ছে রিয়েল ফ্লুইডের কিন্তু কোনো রকম, না সরি, আইডিয়াল ফ্লুইডের কিন্তু কোনো রকম, যেহেতু ভিসকোসিটি নেই তার মানে কোনো ফ্রিকশন লস নেই, কিন্তু রিয়েল ফ্লুইডের ভিসকোসিটি আছে, তার মানে তাদের ফ্রিকশন লস আছে, আর ফ্রিকশন লস আছে মানে হেড লস আছে। তো সেই জন্য রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে এটা H1, রিয়েল ফ্লুইডের জন্য এটা H1। আর এই কোশ্চেনটা এসেছিল
কোন একটা পরীক্ষাতে মনে পড়ছে না, মনে যতদূর সম্ভব এইতে এসেছিল, কারো যদি মনে থাকে আমাকে বলো এই কোশ্চেনটা। এইটা পিজোমেট্রিক হেড মানে কি? আমাদের বার্নলিজের দেখো দুটো পার্ট আছে বার্নলিজ ইকুয়েশনের, বেসিক্যালি একটা স্ট্যাটিক এনার্জি পার্ট আর একটা ডাইনামিক এনার্জি পার্ট। ওকে, স্ট্যাটিক এনার্জি পার্ট মানে কোনটা? প্রেসার এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটাকে টোটালকে বলে স্ট্যাটিক এনার্জি। আর ভি স্কোয়ার বাই 2g এটা হলো আমাদের ভেলোসিটি, মানে এটা ডাইনামিক। তাহলে আমি যদি স্ট্যাটিকটাকে শুধু নিই, পি বাই রো জি প্লাস জেড, এইটাকে আমরা স্ট্যাটিক এনার্জিটাকে শুধু যদি নিই, স্ট্যাটিক এনার্জি মানে কি? প্রেসার এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে এরকম প্রশ্ন যতদূর সম্ভব এইতেই এসেছিল কুড়ির, যে প্রেসার এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জিকে একসাথে আমরা কি বলতে পারবো? প্রেসার এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জিকে আমরা একসাথে পিজোমেট্রিক হেড বলতে পারি। এটা মনে রাখবে, এটা এসছিল, যেহেতু এসছিল সেহেতুই আমার মনে আছে আমার। আচ্ছা, এখানে কারো যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। অয়েলার্স থেকে তো কোশ্চেন আসে, বার্নলিজ ইকুয়েশনের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কোনটা কি? এনার্জি পার ইউনিট ওয়েট কোনটা, এনার্জি পার এই যে এনার্জি পার কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট কোনটা, এইগুলো। আর আর একটা হলো এটা, দাঁড়াও দেখি কে হ্যান্ড রাইজ করছে, হ্যান্ড রাইজ কে করছে? সুপ্রতীক, বলো সুপ্রতীক বলো। হ্যালো, বলো সুপ্রতীক, বল। শুনতে পাচ্ছেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গন্ডগোল হয়ে গেল। আমি এখানে শুনতে পাচ্ছি না, কিন্তু ওখানে যাচ্ছে কেন? দাঁড়াও একটু ওয়েট করো। হ্যাঁ, এবার হ্যান্ড রাইজ করো, এবার একটু হ্যান্ড রাইজ করো। হ্যাঁ, এবার বলো, এবার বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার, ওই প্রথম যে ইকুয়েশনটা দেখালেন না, মানে যেটা ইন্টিগ্রেশন করা হচ্ছে, হ্যাঁ, বেসিক্যালি এই ইকুয়েশনটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, স্যার এই জায়গাটা মানে অয়েলার্স কিভাবে ওই এইটাকে যদি ইন্টিগ্রেশন তুমি করে আসছে? এটা থিওরিটাল, এটা এসে কি দেখবে, মানে ইন্টিগ্রেট করলে এটা পাবে, ঠিক আছে? এটাকে আচ্ছা, যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে এটা পাবে। ওকে, মানে ওই এটাকে পাবে। ভি এর জায়গাটা ইন্টিগ্রেট করে ভি স্কোয়ার বাই 2g টা কিভাবে আসবে, মানে ওইটাই আর কি। কেন তুমি এটা জানো না? তুমি যদি ডিভিবি করো তাহলে এটা কি ভি স্কোয়ার হ্যাঁ, বাই 2 হয় না? ভি স্কোয়ার বাই 2 হবে, হ্যাঁ ভি স্কোয়ার বাই 2 হবে। আর ভি ওই স্কোয়ার বাই জি 2 হবে। হ্যাঁ হ্যাঁ এবার দেখো আরেকটা বলি, আচ্ছা এটা দেখো, জি ডিজেড কে তুমি যদি হ্যাঁ, ইন্টিগ্রেশন করো, জিটা তো কনস্ট্যান্ট, শুধু এটা জি হ্যাঁ ইন্টু জি জেড জেড হবে, হবে, হ্যাঁ জেড জি হবে। জেড হবে। আচ্ছা, জি দিয়ে সব ডিভাইড করে দিয়েছে। হ্যাঁ, ঠিক, এবার জি দিয়ে সব ডিভাইড করে দিলে এটা চলে যাচ্ছে নিচে, 2g চলে আসছে। হ্যাঁ ঠিক ঠিক আছে। ঠিক আছে, সেভাবে এটাও, এটা ডিপি বাই রো, বেসিক্যালি এটা পি না, হ্যাঁ এটা রো। ওকে, হ্যাঁ, এটা ডিপি বুঝতে বাই পেরেছি। রো। তাহলে ডিপি বাই রোটা দেখায়, তাহলে পি, ডিপি করলে পি হচ্ছে, নিচে রো ছিল আর জি দিয়ে তুমি ভাগ করেছো, তাহলে পি বাই রো জি চলে আসছে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ঠিক হ্যাঁ এটা ঠিকই, ঠিক। কোশ্চেনটা ভালোই করেছে, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন করেছে। এটা সবাই ইন্টিগ্রেশন করে একটু দেখা উচিত। হ্যাঁ, ইন্টিগ্রেশন করে দেখা উচিত কেন কি করে এলো অয়েলার্স থেকে কি করে ডাইরেক্টলি তোমার অয়েলার্স থেকে কি করে ডাইরেক্টলি এই ইকুয়েশনটা আসছে। কম্প্রেসিবল ফ্লো মানে হচ্ছে রিয়েল ফ্লুইড হচ্ছে কম্প্রেসিবল। কম্প্রেসিবল ফ্লো মানে কি? এটা একটা কোশ্চেন করছে, কম্প্রেসিবল ফ্লো মানে কি? কম্প্রেসিবল ফ্লো মানে হলো, ধরো একটা পাইপ আছে, পাইপের ভেতরে ফ্লো হচ্ছে, জল যাচ্ছে, তাহলে এখানে এই জায়গাটার যে জলটা আছে তার ইউনিট, তার ঘনত্ব ধরো রো 1, আর এই জলটা ধরো এখানে তুমি জলটার ঘনত্ব মাপছো সেটা রো 2। যদি রো 1 ইজ ইকুয়াল টু রো 2 হয়, জলটা তো একই ফ্লো করছে, যদি রো 1 ইজ ইকুয়াল টু রো 2 হয় তাহলে সেটা ইনকম্প্রেসিবল ফ্লো, তার মানে ফ্লোটা কম্প্রেস হয়নি, জলটা কম্প্রেস হয়নি। কিন্তু যদি রো 1 ইজ নট ইজ ইকুয়াল টু রো 2 হয়, তার মানে এটা কম্প্রেসিবল। মানে কি, ঘনত্ব যদি চেঞ্জ হয় ফ্লোয়ের বিভিন্ন জায়গাতে, যদি ঘনত্ব চেঞ্জ হয়, ডেনসিটি যদি চেঞ্জ, তার মানে সেটা কম্প্রেসিবল। বোঝা গেল কম্প্রেসিবল ফ্লো কাকে বলে? দেখো, এবারে চলে এলাম আমি অ্যাপ্লিকেশন, ভেঞ্চুরি মিটার। আমার বয়লার্স ইকুয়েশনের, সরি বার্নলিজ ইকুয়েশনের কি কি অ্যাপ্লিকেশন আছে? বার্নলিজ ইকুয়েশনের কি কি, মানে বার্নলিজ ইকুয়েশনটাকে আমি ইউজ করে আমি কি কি যন্ত্র তৈরি করতে পারি। আমি বার্নলিজ ইকুয়েশনটাকে ইউজ করে কি কি যন্ত্র আমি বানাতে পারি।
তা প্রথম কথা যেটা বলেছে খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা থেকে প্রচুর কোশ্চেন আছে, মানে অন্য চ্যাপ্টার থেকে একটা দুটো, এখান থেকে দু তিনটে চলে আসবে এরকম ব্যাপার, এই চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট। দেখবে ভেঞ্চুরি মিটার, অরিফিস মিটার, এবারেও তো যেই টেস্ট ছিল মনে হয়, ভেঞ্চুরি মিটার, অরিফিস মিটার থেকে একটা কোশ্চেন ছিল এবারে। ভেঞ্চুরি মিটারই যে ডিভাইস, এই কোশ্চেনটাতে যে ভেঞ্চুরি মিটার দিয়ে তাহলে কি কি হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম স্টার মার্কস দিয়ে রাখবে, একদম স্টার মার্কস দিয়ে রাখবে, যে ভেঞ্চুরি মিটার দিয়ে আমরা কি করি, ভেঞ্চুরি মিটারের বেসিক কাজটা কি, ভেঞ্চুরি মিটারের বেসিক কাজটা কি, ভেঞ্চুরি মিটারে রেট অফ ফ্লো ইন এ পাইপলাইন, মানে পাইপলাইনে রেট অফ ফ্লো, রেট অফ ফ্লো মানে কি বলো, রেট অফ ফ্লো মানে ভি না কিউ, কে বলতে পারবে, রেট অফ ফ্লো মানে ভি না কিউ, কোনটা বলো, রেট অফ ফ্লো মানে ভিটা না কিউটা, কে বলতে পারবে কোনটা, বলো দেখি, ভেলোসিটিকে রেট অফ ফ্লো বলে না ডিসচার্জকে রেট অফ ফ্লো বলে, বলো দেখি, দেখি কে কি বলছে, সবাই বলছে সন্তোষ প্রতীক, সবাই বলছে কিউ, হ্যাঁ ডিসচার্জ হচ্ছে রেট অফ ফ্লো, তার মানে ভেঞ্চুরি মিটার কি কাজে লাগে, ডিসচার্জ মেজারমেন্টের কাজে লাগে। এবার ভেঞ্চুরি মিটারের ছবিটা একটু তোমাদের দেখায়, এরে ভেঞ্চুরি মিটারের ছবিটা কোথায় গেল, অরিফিসের ছবি আছে, ভেঞ্চুরির ছবি, ছবিটা নেই, কি হলো, ছবিটা তো ছিল, ছবিটাই তো আসল, ভেঞ্চুরি মিটারের ছবিটাই তো আসল, গেল কোথায়, টিউব চলে এলো, ভেঞ্চুরি মিটার কোথায় গেল, যা আসল ছবিটাই নেই। ওই পেজটা মনে হচ্ছে ভেঞ্চুরি মিটারের এই পেজটা মিস হয়ে গেছে এই ডকুমেন্টটাতে, একটু ওয়েট করো, হ্যাঁ এই পেজটা মিস হয়ে গেছে, আমার বই যাদের কাছে আছে তাদের কাছে নিশ্চয়ই পেজটা আছে, আমার এইখানটাতে পেজটা মিস হয়ে গেছে, যাই হোক একে একে করলে আরো ভালো হয় ব্যাপারটা, বুঝতে সুবিধা হয়, একে একে করলে বুঝতে সুবিধা হয়, আমি একে একেই করি, দেখো ভালো করে দেখবে, যারা এসএসসি দিচ্ছ, যারা এই দিচ্ছ, বইতে আছে 3টে পেজ মিসিং, হ্যাঁ আমার এই ডকুমেন্টে 3টে পেজ মিসিং হয়ে গেছে, কি জানি, আমাকে মনে হয় ডকুমেন্টটাকে আবার দেখতে হবে কোথা থেকে এলো ডকুমেন্টটা, যাই হোক আমি হাতে এঁকেই করে দিই, কেন ভেঞ্চুরি মিটারে বুঝতে তোমাদের সুবিধে হবে, ঠিক আছে, বুঝতে সুবিধে হবে। তো ভেঞ্চুরি মিটার জিনিসটা কি ভালো করে দেখো, এগুলো কিন্তু পরে এত টাইম পাবে না, পরীক্ষা যখন বেরিয়ে যায় না এত টাইম পাওয়া যায় না, তো এখন স্লগ ওভার চলছে, এই সময় যতটা পারো বোঝার চেষ্টা করো, কাজে লাগবে, এখন যারা পড়াশোনা করবে তাদের পড়াশোনাটা কাজে লাগবে গো, এই সময়টাই ছেলেরা তৈরি হয়, এই যে পরীক্ষা টরীক্ষা হয়ে যায়, এই সময়টাই আসল তৈরি হওয়ার টাইম। দেখো এটা একটা পাইপ, হুম, এটা একটা পাইপ, পাইপ দিয়ে জল যাচ্ছে, এবার আমাকে কি করতে হবে, এই পাইপটার ভেতরে ভেঞ্চুরি মিটারটা বসাতে হবে, তাহলে আমি পাইপটাকে আগে কাটবো, অথবা পাইপটাকে কেটে দুভাগ করব, এবার আমি এর মাঝখানে একটা ভেঞ্চুরি মিটার বসাবো, তাহলে ভেঞ্চুরি মিটার মানেটা কি, ভেঞ্চুরি মিটার হলো বেসিক্যালি, ভেঞ্চুরি মিটারটাও একটা পাইপ, ভেঞ্চুরি মিটারটাও একটা পাইপ, এটা হলো এইভাবে এলো, পাইপটা ছোট হলো, সমান ডায়াতে কিছুক্ষণ গেল, তারপরে হাতে রাখতে একটু অসুবিধা হলো, কিছুটা এলো, তারপরে কি হলো, আবার চওড়া হয়ে গিয়ে পাইপে জয়েন করে গেল। এবার একটা খেয়াল করে দেখো একটা ব্যাপার, সেটা হলো এই যে পার্টটাতে পাইপটা ছোট হয়েছে, কি হয়েছে, এটা কনভার্জ হয়েছে, তাহলে আমি বলবো এটা কি, এই ফার্স্ট পার্ট, জলটা আমার যাচ্ছে এদিক থেকে এদিকে, জলটা যাচ্ছে আমার এদিক থেকে এদিকে, তাহলে আমার ভেঞ্চুরি মিটারে 3টে পার্ট আছে, এটাকে বলে কনভার্জেন্ট পার্ট, কনভার্জ করছে, এটা এটা হলো কনভার্জেন্ট পার্ট, কনভার্জ করছে মানে ছোট হচ্ছে, এটা হলো নর্মাল পার্ট, আর এটা হলো ডাইভার্জেন্ট পার্ট, এইটা হলো ডাইভার্জেন্ট মানে এটা বড় হচ্ছে, এটা হলো ডাইভার্জেন্ট, তাহলে প্রথমে হচ্ছে কনভার্জেন্ট,
তারপরে হলো নর্মাল, এটার কোনো নাম নেই, তারপরে হলো ডাইভার্জেন্ট। এবার কি কি জিনিস মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কনভার্জেন্ট পার্ট যেটা আছে, এখানে কনভার্জেন্ট পার্টে অ্যাঙ্গেলটা কত করেছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। যে ভেঞ্চুরিমিটারের কনভার্জেন্ট পার্টে, এটা আগের লাইনে লেখা আছে দেখো, এই যে কোন অ্যাঙ্গেলটা, এই যে কনিক্যাল অ্যাঙ্গেল একটা তৈরি হয়েছে, সেটা হলো 15 ডিগ্রি। আর ডাইভার্জেন্ট পার্টের, এটা হলো ডাইভার্জেন্ট পার্ট, এটা কিন্তু অনেক সরু, এটা অনেকটা বড় জায়গা, এটা কিন্তু অনেক ছোট জায়গা। দেখো কনভার্জেন্ট পার্ট আর ডাইভার্জেন্ট পার্টের লেন্থের মধ্যে অনেকটা, আমি যদি বলি কনভার্জেন্ট পার্টের লেন্থ হলো এলসি আর ডাইভার্জেন্ট পার্টের লেন্থ হলো এলডি, তাহলে বলো এলসির সাথে এলডির সম্পর্ক কি, কে বলতে পারো দেখি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাইভার্জেন্ট পার্টের লেন্থ যদি এলডি হয়, তাহলে প্রশ্নটা এরকম আছে, এলডি বাই এলসির ভ্যালু কত, বলো তো দেখি। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো দেখি। আচ্ছা এটা বলে দিই, এই অ্যাঙ্গেলটা হলো 5 থেকে 60 ডিগ্রি, ডাইভার্জেন্ট কোণের অ্যাঙ্গেল হলো 5 থেকে 7 ডিগ্রি, কনভার্জেন্ট কোণের অ্যাঙ্গেল হলো 15 ডিগ্রি। হ্যাঁ, তাহলে বলতে পারো, যে এলডি বাই এলসির ভ্যালু বলো কত। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এলডি বাই এলসির ভ্যালু দেখি কে কি বলছে। 3 to 5, 3 to 5, ঠিক আছে, এটা হলো 3 to 5। এটা এটা গেল আমার কনস্ট্রাকশনাল ডিটেলিংটা, কনভার্জেন্ট পার্টের লেন্থ, ডাইভার্জেন্ট পার্টের লেন্থ, কনভার্জেন্ট পার্টের অ্যাঙ্গেল, ডাইভার্জেন্ট পার্টের অ্যাঙ্গেল। ওকে, এবারে আর কি কি জানার আছে, আমি আমার যে মেন পাইপটা ছিল সেটা ডায়া হলো D1, এখানেও D1 হবে আর এখানেও কিন্তু D1 হবে, তাই তো? এখানেও D1 হবে, এখানেও কিন্তু D1 হচ্ছে, ঠিক তো? দেখো ভালো করে, হ্যাঁ, এখানেও D1 হবে এবং এখানেও D1 হবে। এইবার এখানে তো কোনো ফিক্সড ডায়া নেই, আমার এই যে কনভার্জেন্ট ডাইভার্জেন্টের যে কানেকশনটা, সেখানকার ডায়াটা কত, D2, তাই তো? এবার প্রশ্ন হলো এই D1টা বড়, তাহলে প্রশ্নটা হলো D1 বাই D2 এর ভ্যালু কত, বলো দেখি। D1 বাই D2 এর ভ্যালু কত, বলো বলো কত? D1 বাই D2 এর ভ্যালু কত? এটাও একটা ভালো প্রশ্ন। যেটা যদি D1 হয়, এটা যদি D2 হয়, কনভার্জেন্ট ডাইভার্জেন্টের কানেক্টিং পাইপের ডায়া যদি D2 হয়, তাহলে D1 বাই D2 এর ডায়ার রেশিওটা কত, বলো দেখি, কে বলতে পারে? এটাও 3, এটাও মনে রাখতে হবে। D1 বাই D2 এর ডায়ার রেশিওটা কিন্তু 3। ওকে, D1 বাই D2 এর রেশিওটা কিন্তু 3। এবারে আমার কথাগুলো ভালো করে লক্ষ্য করো, এবারে একটু কঠিন জায়গায় যাচ্ছি। এগুলো মুছে দিলাম আমি, এগুলো হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে সেগুলো মুছে দিলাম। এবার আমাকে অন্য জায়গায় যেতে হবে, আরো ভেতরে ঢুকতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এসএসসি তে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আর একটা একটা করে কোশ্চেন তোমাদের বলছি, খুব সোজা জিনিস, ভালো করে দেখো, একটু পড়াশোনা করতে হবে, পড়তে তো হবে। বলছে যে আমার যখন জলটা ঢুকছে, জলটা যখন যাচ্ছে বেসিক্যালি, এখানে এই পয়েন্টে ভেলোসিটি আর প্রেসার হলো P1 and V1। এখানে এসে কনভার্জেন্ট ডাইভার্জেন্টে এসে এটা হয়ে গেল P2 V2, আর এখানে এসে হয়ে গেল P3 V3। তাহলে প্রশ্নটা হলো P1 P2 P3 এর মধ্যে কে বড়, V1 V2 V3 এর মধ্যে কে বড়? এটাই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে P1 P2 P3। হ্যাঁ, আমি এই যে যেটা বলছি এই পয়েন্টটা বলছি, হ্যাঁ, এই পয়েন্টের ভেলোসিটি, এই পয়েন্টের ভেলোসিটি অ্যান্ড প্রেসার, এবং যখন জাস্ট হচ্ছে এই পয়েন্টে যখন আসছে 3v3, কারণ এখানে যখনই যাবে জলটা, প্রেসার এবং ভেলোসিটি কিন্তু চেঞ্জ হতে হতে যাবে। তাহলে কি করে তুমি বলবে কোনটা কি, বলো দেখি, বলো আগে তোমরা বলো, V1 বড় না V2 বড়? একটা একটা করে যাচ্ছি আমি, V1 বড় না V2 বড়, বলো। আগে ভিটা যাবো, ভিটা সোজা, ভিটা ওই জন্য আগে বলে দিই, বলো V1 বড় না V2 বড়, কি বলবে? এইখানে জলের যে ভেলোসিটি, এখানকার জলের ভেলোসিটি বেশি না কম, বলো দেখি। এখানকার ভেলোসিটি বেশি না এখানকার ভেলোসিটি বেশি?
ভি টু বড়। কেন বড়? ভি টু বড় কেন বড়? ভি টু কে কেন আমি বড় বলবো? কি যুক্তিতে ভি টু বড় হবে? কারণ দেখো, পি ওয়ান রো জি প্লাস ভি ওয়ান এর স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু পি টু রো জি প্লাস ভি টু স্কোয়ার। এটা হলো যেটা হলো বার্নলিস ইকুয়েশন। আর কোন ইকুয়েশন আছে? কোনটা? ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা কি? কোন ইকুয়েশন দিয়ে তুমি বলতে পারো ভি ওয়ান বড় না ভি টু বড়? ইকুয়েশনটার নাম বলো। বার্নলিস ইকুয়েশনের দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না ভি ওয়ান বড় না ভি টু বড়, কারণ পি ওয়ান আর ভি ওয়ান দুটোই যোগ আছে। বার্নলিস ইকুয়েশন দিয়ে বোঝা যাবে না ভি ওয়ান বড় না ভি টু বড়। বলো, এখন বলো যে ভি ওয়ান বড় না ভি টু বড়? কোন ইকুয়েশন? ওরকম বললে হবে না। ইকুয়েশনটা কি? কোন ইকুয়েশন দিয়ে বোঝা যাচ্ছে যে ভি ওয়ান বড় না ভি টু বড়? বলো, ইকুয়েশনটার নাম বলো। কন্টিনিউটি ইকুয়েশন বলে একটা ইকুয়েশন মনে আছে? কন্টিনিউটি ইকুয়েশন বলে একটা ইকুয়েশন মনে আছে? এ ওয়ান ভি ওয়ান নাকি? বলো। নাকি এ ওয়ান ভি ওয়ান? কোনটা কোনটা? এ ওয়ান ভি ওয়ান নাকি এ ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু এ টু ভি টু? এটাই তো কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে দেখো, এখানে এরিয়াটা বড়, এখানে এরিয়াটা ছোট। তাহলে আমি বলতে পারি যে যেহেতু এ ওয়ান ইজ গ্রেটার দেন এ টু, সেহেতু ভি ওয়ান ইজ লেস দেন ভি টু। ঠিক তো নাকি? এরিয়া বাড়ছে মানে কি ভেলোসিটি কমছে? এদিকে এরিয়া বেশি, এদিকে এরিয়া কম। হ্যাঁ, আবার দেখো, এখানে এরিয়া কম, এখানে এরিয়া আবার বেশি। তার মানে আমি বলতে পারি, তাহলে এখানে কি কি বলবো আমি? ভি টু গ্রেটার দেন ভি ওয়ান। এটা এক নম্বর কথা। ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান। আর এটা কি ভি টু আর ভি থ্রির মধ্যে কি হবে? ভি টু আর ভি থ্রির মধ্যে কি হবে বলো? সেরকমই ভি টু গ্রেটার দেন ভি থ্রি। ভি টু ইজ বড়, এটা ভি টু অনেক বড়, ভি থ্রির থেকে বড়, ভি ওয়ান এর থেকেও বড়। তাই তো? বোঝা গেল? বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, এবার বলো, পি ওয়ান বেশি না পি টু বেশি? পি ওয়ান বেশি না পি টু বেশি? কে বলবে? এবার দেখো, যেহেতু ভি ওয়ান বড়, সরি ভি টু ছোট ভি ওয়ান এর থেকে, এবং এটা কনস্ট্যান্ট, এরা কনস্ট্যান্ট, তাহলে যেহেতু ভি টু বড় এবং দুটো সমষ্টি সেম, তাহলে আমি কি বলতে পারি? পি ওয়ান গ্রেটার দেন পি টু। দেখো, না এরকম না যে কনভার্জেন্ট হচ্ছে বলে প্রেশার বাড়ছে, না। কনভার্জেন্ট হচ্ছে মানে প্রেশার বেশি না। ভেবে দেখো, পি ওয়ান বেশি, তাই তো? বোঝা গেল? সেরকম ভাবে পি থ্রি বেশি, তাই তো? পি থ্রি বেশি, তাই তো? পি থ্রি বেশি। দেখো, বুঝতে পারলে আশা করি, না বুঝতে পারলে জিজ্ঞেস করো। এগুলোই অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ারিং, বুঝলে তো? এগুলোই হচ্ছে অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ারিং, এগুলোই বোঝার জিনিস। এগুলো বুঝতে পারলে তবে মনটা শান্তি পায় যে না, কিছু তো বললাম। যেহেতু পি ওয়ান আর ভি ওয়ান স্কোয়ার এবং কনস্ট্যান্ট, ভেবে দেখো, এটা ইজিক্যাল টু এইটা, তাহলে যেহেতু ভি ওয়ানটা ভি টুর থেকে ছোট, তাহলে পি ওয়ানটা
উল্টোটা হবে, যেহেতু তোমাকে তোমাকে তো এটা ব্যালেন্স করতে হবে। দেখো ভালো করে, ইকুইলিব্রিয়াম না, ঠিক, এটা মানে টোটাল হেডটাকে আমাকে তো সমান রাখতে হবে, আর জেডটাকে আমি ধরিনি। যদি এটা পাইপটা যদি এইভাবে থাকতো, এইভাবে, তখন একটা জেড, এটা Z1, এটা Z2, তখন Z1 Z2 এটা ব্যাপার। কিন্তু যেহেতু পাইপটা সমান আছে, আমি ধরে রেখেছি পাইপটা সমান, ওই জন্য Z1 ইকুয়াল টু Z2, ওই জন্য জেডটা লিখিনি। বোঝা গেল? জেডটা ওই জন্য অমিট করে দিয়েছি। এইবার খুব ইম্পর্টেন্ট আরেকটা জায়গা, যারা এসএসসি দিচ্ছ এবং যাদের রেল দেবে যারা, তারা ভালো করে দেখো, ভালো করে দেখবে এগুলো, হ্যাঁ, সব পরীক্ষার জন্য। আবার কি তাহলে কি ছিল আমার? P1 রো ভি স্কোয়ার, ওহো কি হলো আজকে, হ্যাঁ, V1 স্কোয়ার বাই 2G প্লাস Z1 ইজ ইকুয়াল টু P2 রো G প্লাস V2 স্কোয়ার 2G প্লাস Z2, তাই তো? যেহেতু আমার পাইপটা পারফেক্টলি হরাইজন্টালি আছে, তাহলে Z1 আর Z2 কে আমি কেটে বাদ দিয়ে দিতে পারি। যেহেতু পারফেক্টলি হরাইজন্টাল আছে, আমি এটাকে কেটে বাদ দিয়ে দিতে পারি, তাই তো? তাহলে কি হচ্ছে? P1 মাইনাস P2 বাই রো G ইজ ইকুয়াল টু V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার বাই 2G হচ্ছে। দেখো হচ্ছে তো? তাহলে প্রেসার হেড ডিফারেন্স, এবার প্রেসার হেড ডিফারেন্স কোথা থেকে আসছে? প্রেসার হেড ডিফারেন্স কথাটা কেন আমি আনছি? দেখো এখানে যদি এবার আমি একটু একটা কাজ করি, আমি যদি এখানে একটা আমি পড়েছিলাম ইউটিউব ম্যানোমিটার যদি লাগিয়ে দিই, আমি যদি এখানে একটা ইউটিউব, কি হলো আজকে, ও আচ্ছা মনে হচ্ছে চার্জটা শেষ হয়ে গেছে, একটু ওয়েট করো। হ্যাঁ, আমি যদি এখানে একটা ইউটিউব ম্যানোমিটার বসিয়ে দিই, তাহলে আমি যদি এখানে একটা ইউটিউব ম্যানোমিটার বসিয়ে দিই, তাহলে সেই ম্যানোমিটারে কি হেড ডিফারেন্স আসবে বলো? হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এখানে একটা ম্যানোমিটার বসিয়ে দিই, তাহলে তো একটা হেড ডিফারেন্স আসবে। সেই হেড ডিফারেন্সটা প্রেসার হেড ডিফারেন্স আসবে। হ্যাঁ, সেই হেড ডিফারেন্সটা আমার প্রেসারের জন্য আসছে, সেই হেড ডিফারেন্সটা কিন্তু আমাদের প্রেসারের জন্য আসছে। তাহলে দেখো আমি এখানে একটা ম্যানোমিটার বসিয়ে দিয়েছি, ইউটিউব ম্যানোমিটার। তাহলে তো আমার এখানে একটা প্রেসার হেড ডিফারেন্স আসবে, এখানে একটা হেড ডিফারেন্স আসবে, একটা হেড ডিফারেন্স আসবে। সেই হেড ডিফারেন্সটা কত? সেই হেড ডিফারেন্সটা কত? সেই হেড ডিফারেন্সটা হলো P1 মাইনাস P2 বাই রো G, এটাই তো নাকি? দেখো এটাই তো। আর P1 মাইনাস P2 বাই রো G মানে কি? V2 স্কয়ার V1 স্কয়ার বাই 2G। তাহলে যদি বলে যে ভেঞ্চুরি আমাদের ভেঞ্চুরি মিটারে ইউটিউব ম্যানোমিটার লাগালে হেড ডিফারেন্সটা কত আসবে, সেটা হলো এটা। এটাও হতে পারে, এটাও হতে পারে, একই ভ্যালুটা, একই, ঠিক আছে, ভ্যালুটা একই। আচ্ছা এবারে কি, এবারে বলছে এইটাকে এরকম ব্যাক ক্যালকুলেশন করে V2 ভ্যালু যেটা বেরোয়, দেখবে বইতে করা আছে কিভাবে হচ্ছে, এটা মুখস্থ করতে হবে তোমাদের। A1 এর হোল স্কয়ার মাইনাস A2 হোল স্কয়ার বাই 2GH। ওকে, এইচটা কি? হেড ডিফারেন্সটা। এই যে হেড ডিফারেন্সটা আমরা পেলাম, সেটাই হলো এইচটা। এটা হলো V2 ভেলোসিটি, মানে V2 যেটা আছে সেটার ভেলোসিটি। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বার করি? আমরা অ্যাকচুয়ালি ডিসচার্জ বার করি। ডিসচার্জ মানে কি? A1 V1, আর সেটা মানে কি ডিসচার্জটা একই, A2 V2। তাহলে আমি দেখো V2 এর সাথে যদি A2 টা গুণ করে দিই, তাহলে কত হচ্ছে? A1 A2 বাই A1 এর স্কয়ার মাইনাস A2 স্কয়ার ইন্টু 2GH। দেখা যাচ্ছে 2GH টা দেখা যাচ্ছে?
তাহলে এই এইচটা কি, এই এইচটা হচ্ছে হেড ডিফারেন্স। তাহলে এখানে এটা হলো, আমি একটু ভালো করে লিখি, তাহলে ডিসচার্জ ইজ ইকুয়াল টু A1 V1 ইজ ইকুয়াল টু A2 V2 ইজ ইকুয়াল টু A1 A2 বাই A1 এর হোল স্কোয়ার মাইনাস A2 হোল স্কোয়ার রুট ওভার 2GH। এইচটা কি? এইচটা হলো আমার হেড ডিফারেন্স। তাহলে এই যে আমরা ভেঞ্চুরিমিটার দিয়ে অ্যাকচুয়ালি ডিসচার্জ মাপছি, সেই ডিসচার্জটার কি করে বার করি আমরা? A1টা কি? A1টা হলো যেখানে আমরা V1 বার করছিলাম, মানে হলো এইখানকার ক্রস সেকশনাল এরিয়া হলো A1, এই ছোট জায়গাটার ক্রস সেকশনাল এরিয়া হলো A2। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারো, একটু কঠিন মুখস্থ করার জিনিস। এবার একটা কথা বলি, এটা কিন্তু থিওরিটিক্যাল ডিসচার্জ, এটা কিন্তু অ্যাকচুয়াল ডিসচার্জ না। থিওরিটিক্যাল ডিসচার্জ আর অ্যাকচুয়াল ডিসচার্জের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাকচুয়াল ডিসচার্জ ইজ ইকুয়াল টু, এখানে একটা জিনিস দিয়ে গুণ করতে হবে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তাহলে সিডি দিয়ে গুণ করতে হবে, সিডি ইন্টু কিউ। অ্যাকচুয়ালটা থিওরিটিক্যালকে সিডি দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল পাবে, আর সিডির ভ্যালু সবসময় একের থেকে কম হবে। এই সিডির ভ্যালু কেন একের থেকে কম হবে? আচ্ছা বলো তো, এই যে আমরা কিউ এর ভ্যালুটা থিওরিটিক্যাল বার করছি, সেটা অ্যাকচুয়ালি হবে না, কারণ হচ্ছে ফ্রিকশনাল লস। এগুলো তো আইডিয়াল ফ্লুইড না, এটা রিয়েল ফ্লুইড। রিয়েল ফ্লুইড মানে ফ্রিকশনাল লস হবে, আর লস হবে মানে ডিসচার্জটা আমি যতটা ভাবছি ততটা হবে না। তাহলে আমি কতটা পাবো? সেই থিওরিটিক্যাল ভ্যালুটা কত, মানে অ্যাকচুয়াল ভ্যালুটা কি? আমি একটা কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করব যেটার ভ্যালু একের থেকে কম, আমি যে কোএফিসিয়েন্টটা দিয়ে গুণ করছি সেটার ভ্যালু একের থেকে কম, তাহলে আমরা অ্যাকচুয়ালি কিন্তু কমই ভ্যালু পাবো। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা কি হলো? সিডি A1 A2 A1 স্কোয়ার A2 স্কোয়ার 2GH। দেখো, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। একটু কঠিন জায়গা, একটু টাইম লাগবে বুঝতে। এই পড়াশোনাগুলোর গুরুত্ব না বোঝা যায় যখন রেজাল্ট গুলো বেরোয়, বুঝলে তো? এখন এই গুরুত্ব বুঝবে না, কিন্তু এই গুরুত্ব বুঝবে যখন রেজাল্ট বেরোবে একটা একটা করে, অনেকদিন পরে। অবশ্য রেজাল্ট এখন কিছু নেই, যখন বেরোবে তখন বুঝবে। আচ্ছা বলো, কারো যদি কোনো ডাউট থাকে এখন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা এবার বলি, যারা নতুন আছো তারা কিন্তু এগুলো সব স্টাডি মেটেরিয়াল আমাদের হার্ড কপিতে পাবে, স্টাডি মেটেরিয়াল যখন এলিজেবল হবে তখন নিশ্চয়ই পাবে। হ্যাঁ, এগুলো সবই আমাদের স্টাডি মেটেরিয়ালে আছে। এই বইগুলো, এটা তো বই, এটা হার্ড কপি যেটা আমরা এখন এখানে দেখাচ্ছি। আচ্ছা রিজু সাধুকা, বলো রিজুর কি বক্তব্য, বলো রিজুর বক্তব্য কি? বলছি যে ওই কিউ প্লাস টু যে A1 A2 যেটা পেয়েছিলেন না, হুম হুম ওই ব্যাপারটা কিভাবে হলো যে A1 V1 ইকুয়াল টু A2 V2 হলো, তারপরে যে ফর্মুলাটা ওই ওই জায়গা থেকে ওই ফর্মুলাটা এলো কিভাবে, আমি সেটাই বুঝতে পারলাম না। কোন জায়গা থেকে? A1 V1 ইকুয়াল টু A2 V2, তারপরে ইকুয়াল টু এই যে A1 A2, মানে এই যে V2 ইকুয়াল টু এইটা আমি কিভাবে আসছে এটাই বুঝতে পারছি না যে মানে তুমি বলছো V2 ইজ ইকুয়াল টু এটা কি করে এলো? কি করে এলো। হ্যাঁ, এটা এটা দেখাইনি আমি, স্টেপটা জাম করেছি আমি, এটা আসবে। তোমার কাছে বই আছে কি? না আমি তো নতুন। দাঁড়াও দেখাচ্ছি, আমার এখানে করা আছে, এটা আছে। ও এই পার্টটা না, এই পার্টটা ডিলিট হয়ে গেছে, এই পার্টটা একটু বুঝতে পারছি না কোথায় গেল। ও আচ্ছা আচ্ছা, এই দেখো এই দেখো। ও আচ্ছা, এবার বুঝতে পারছো? দেখো H ইকুয়াল টু V2, আচ্ছা প্রেসার হেড স্কোয়ার বাই 2G ইন্টু A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার বাই A1 স্কোয়ার। না এখানে তো সেই ওইটাই আছে যে V2 ইজ ইকুয়াল টু, আচ্ছা 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 তো V2টা কি করে পাচ্ছি? এখান থেকে V2টা পাচ্ছি। প্রেসার হেডটা, হ্যাঁ ওইখান থেকে ওটার হুম, পড়লে ওটা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, আর কারো কোনো ডাউট আছে? কার্তিক সর্দার, হ্যাঁ কার্তিক বলো, কি ডাউট আছে? হ্যালো, হ্যাঁ বলো কার্তিক। হ্যাঁ স্যার, এখানে এখানে দুটো ডায়ের মধ্যে আমার ফ্লুইডটা পাস করছে। কোনটা? ছবিটা দেখাবো? ছবিটা দেখো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ছবিটা আর অন্যভাবে দেখায়। ছবিটা পরিষ্কার, ছবিটা আছে এখানে। হ্যাঁ বলো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো। ওই D2 ডায়ের মধ্যে যখন ফ্লুইডটা পাস করছে ওখানে আমার ভেলোসিটি বেশি থাকছে স্যার, প্রেসার কম থাকছে। কিন্তু হ্যাঁ, কিন্তু যখন আমাদের মানে জেনারেলি নদীতে দেখা যায় সেখানে এরিয়াটা কম হয়, সেখানে ভাঙন হয়, তাহলে সে প্রেসারটা স্যার বেশি হয়ে যাচ্ছে। না প্রেসারের জন্য ভাঙন হয় না, ভেলোসিটির জন্য ভাঙন হয়। ভাঙনটা তাহলে ভেলোসিটির জন্য হয় স্যার। হ্যাঁ দেখো, প্রেসার একটা হেড, ভেলোসিটিও একটা হেড, মানে প্রেসার এক ধরনের এনার্জি, হুম, ভেলোসিটিও এক ধরনের। দেখো প্রেসার এনার্জি ভেলোসিটি এনার্জি কিন্তু আলাদা আলাদা। তার মানে আমাদের মনে হচ্ছে প্রেসারের জন্য হচ্ছে,
কিন্তু না, হুম। ওটা ভেলোসিটি হেডের জন্য। না, এরকম না যে প্রেসার ভেলোসিটি, ভেলোসিটির জন্য কিছুটা হচ্ছে, প্রেসারের জন্য কিছুটা হচ্ছে, কারণ দুটোর হেড আলাদা আলাদা, দুটোই এনার্জি দিচ্ছে। ভেলোসিটিও একটা এনার্জি দিচ্ছে, প্রেসারও একটা এনার্জি দিচ্ছে। তার মানে ভেবো না যে ভেলোসিটির জন্য প্রেসার হয়, এই কথাটা ভুল। ভেলোসিটির একটা আলাদা ভূমিকা আছে, প্রেসারের একটা আলাদা ভূমিকা আছে। বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ ঠিক একটা আছে। হচ্ছে স্ট্যাটিক হেড, একটা হলো ডাইনামিক হেড। আচ্ছা, এটা আমাদের মনে হয় থিওরিটিক্যাল, মানে আমরা আমাদের মনে হয় যে এরকম হচ্ছে, কিন্তু প্রেসার সেরকম না। ঠিক আছে, আচ্ছা। এইবার এই জায়গাটা ভালো ভালো করে দেখো। এতক্ষণ আমরা দেখছিলাম এইচ বলে একটা কথা আসছিল, এইচ। হ্যাঁ, এইচ বলে একটা কথা আসছে, এইচ যেটা সব জায়গাতেই আসছে ওইখানে, মানে ওই যে ডিসচার্জের যে ফর্মুলা, ডিসচার্জের ফর্মুলাতে এইচ কথাটা এসছে, অ্যাকচুয়াল হেড ডিফারেন্স। এবার এই এইচ এর ভ্যালুটা তুমি ভেঞ্চুরি মিটার থেকে ডাইরেক্ট পাবে না। আমার একটা ভুল হয়েছে, আমি একটু দেখিয়ে দিই। আমি এইচটা ওইখানে দেখিয়ে দিয়েছি। এখানে ভেঞ্চুরি মিটারের যে ছবিটা আছে, এটা একটু ভুল হয়ে গেছে আমার। এটা এইচ আসলে দেখায়নি, যাই হোক ঠিক আছে, আমি দেখাইনি, আমি ভেবেছিলাম দেখিয়ে দিচ্ছি। এই যে ডিফারেন্সটা, ম্যানোমিটারের যে ডিফারেন্সটা, এটা কিন্তু এইচ না, এটা হলো এক্স। অ্যাকচুয়াল যে হেড, মানে ম্যানোমেট্রিক লিকুইডের যে হেড ডিফারেন্সটা, সেটা হলো এক্স, এটা এইচ না। তাহলে এইচটা কোনটা? তাহলে এইচটা কি করে আমি পাবো? তাহলে ম্যানোমেট্রিক হেড ডিফারেন্সটা হলো এক্স, ম্যানোমিটারে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো এক্স। এইবার এক্স থেকে এইচ এর ভ্যালু কি করে পাবো? বলছে যদি ম্যানোমিটারে যে ফ্লুইডটা আছে সেটাকে আমি যদি এইচ ধরি, আর ফ্লোয়িং ফ্লুইডটাকে যদি আমি S0 ধরি, যদি ম্যানোমিটারে পারদ থাকে এবং ফ্লোয়িং এ জল থাকে, তখন ফর্মুলাটা হবে এটা। এখান থেকে কিন্তু অঙ্ক আসে, ওই জন্য বলছি এটা। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই এই ছোট ছোট জিনিস, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। অঙ্কটা মানে অনেক অঙ্ক দেখবে, তোমরা যদি যখন ফ্লুইডের বই খোলো দেখবে এই ফর্মুলা থেকে অনেক অঙ্ক আসছে, যে ম্যানোমেট্রিক অ্যাকচুয়াল হেড আমি কি করে বার করব। হ্যাঁ, ম্যানোমিটারের অঙ্কে এই ফর্মুলাটা ঢুকে যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভেঞ্চুরি মিটার থেকে আসে। ম্যানোমিটারের অঙ্কতে এটা দিয়ে অনেকে ভাবে এটা করতে গেলো রে বাবা, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভেঞ্চুরি মিটার বুঝলে তবে এটা বুঝতে পারবে, ভেঞ্চুরি মিটার থেকে এটা আসছে। এবার যদি উল্টোটা হয়, ধরো ভেতর দিয়ে জল যাচ্ছে আর ম্যানোমিটারে আছে এটা হেভি বলে এসএইচ, দেখো এসএইচ মানে হেভি লিকুইড। আর এখানে দেখো যদি ম্যানোমিটার দিয়ে পাইপ দিয়ে জল যাচ্ছে, ম্যানোমিটারে আছে অ্যালকোহল স্পিরিট, তখন কিন্তু এই ফর্মুলাটা আলাদা হয়ে যাবে। তাহলে এই দুটো ফর্মুলা খুব ভালো করে মনে রাখবে, কেন অঙ্ক দেবেই এখান থেকে। এসএসসি তে তো দিয়েইছে, বহুবার দিয়েছে এসএসসি তে অঙ্ক এখান থেকে। এবং তোমাদের কিন্তু এই ম্যানোমেট্রিক অ্যাকচুয়াল হেড ডিফারেন্সটা দেখতে হবে, এইটা হলো অ্যাকচুয়াল ফর্মুলা। এবার আর একটা ছোট জিনিস আছে, সেটা হলো ভেঞ্চুরি মিটারের সিডি কত, সিসি কত, সিভি কত। আচ্ছা একটু বলে দিই, এটা আমি হঠাৎ করে তোমাদের আছে। সিডি মানে কি? সিডি মানে কোপিসেন্ট অফ ডিসচার্জ, যেটা আমি কিউ এর সাথে বার করছিলাম। সিসি মানে কি? সিসি, আর একটা হলো সিভি। তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে সিসি, আর একটা হচ্ছে সিভি। এটা একটু লিখে নেবে, একটু লিখে নাও, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা, বারবার এই কথাটা আসবে। প্রথমে হচ্ছে সি, আমি প্রথমে একটা কাজ করি, প্রথমে আমি লিখবো সিসি। সিসি ভ্যালু, সিসি মানে কি? কোপিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, TRAC, কন্ট্রাকশন, কোপিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। সিসি কে বলছে কোপিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। তার কন্ট্রাকশন মানে কি? ধরো একটা এরকম জায়গা থেকে জল বেরোচ্ছে, কিন্তু একটা কথা ভেবে দেখো, এটাকে আমরা অরিফিস বলি। এই যে যদি ধরো এটা একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কটা ধরো ফুটো করে দিয়েছো, ট্যাঙ্কের ফুটো দিয়ে জলটা বেরোচ্ছে, তা এখানকার যে এরিয়াটা সেটা হলো A1, যেটা যেটা অরিফিসের অ্যাকচুয়াল এরিয়া সেটা হলো A1। অরিফিসের জলটা কিন্তু একদম সমানভাবে বেরোয় না। তুমি দেখবে যখনই কোনো পাইপ থেকে, পাইপ যখন ফুটো হয়, যখন প্রেসারে জলটা বেরোয়, সেটা কিন্তু অ্যাকচুয়াল সমানভাবে বেরোয় না, সেটা একটু দূরে গিয়ে কন্ট্রাক্ট হয়ে যায়, তারপরে আরো চওড়া হয়ে যায়। এইটাকে বলছি আমি A2। তাহলে সিসি হলো কোপিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, কোপিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। এটা কি হবে তাহলে? আচ্ছা, এটা A1/A2 হবে না A2/A1 হবে বলো? এটা A1/A2 হবে না, কোনটা হবে? দেখি কি বলতে পারে।
এক্সটা কি? এক্সটা তো দেখিয়ে দিলাম। এক্সটা কি? এক্সটা হলো ম্যানোমিটার, ইউটিউব ম্যানোমিটারে যে দুটো, এটা ধরো ম্যানোমিটার, লিকুইডের যে ডিস্টেন্সটা, এটা হলো এক্স। বলো এটা কি হবে? কোপিসেন্ট অফ কন্ট্রাকশন না, A1/A2 না, A2/A1 হবে। সবসময় সিসির ভ্যালু একের থেকে কম হয়। এটা হলো কোপিসেন্ট অফ কন্ট্রাকশন। ওকে, এবার হলো সিসির পরে সিভি। হ্যাঁ, ভেলোসিটি কোপিসেন্ট, এটাকে বলছে ভেলোসিটি কোপিসেন্ট। ভেলোসিটি কোপিসেন্ট মানে কি? ধরো এখানকার ভেলোসিটিটা হলো v1 আর এখানকার ভেলোসিটিটা হলো v2। এখানকার যেখান থেকে বেরোচ্ছে অরিফিসে সেটা v1, এটা v2। তাহলে বলো যে v1 আর v2 মধ্যে কে বড় হবে? বলো, v1 বড় হবে না v2 বড় হবে? v1 বড় হবে না v2 বড় হবে? কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, v1 বড় হবে না v2 বড় হবে? v2 বড় হবে। সেই একই ব্যাপার, যেহেতু a1 v1 ইজ ইকুয়াল টু a2 v2 হওয়ার কথা, তাহলে যেহেতু a1 ইজ গ্রেটার দেন a2, তাই তো, a1 ইজ গ্রেটার দেন a2, সেরকম উল্টোটা হবে, v1 ইজ লেস দেন v2। ওকে, সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু এখানে কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি মানে সেটা হলো অ্যাকচুয়াল ভেলোসিটি বাই থিওরিটিক্যাল ভেলোসিটি। অ্যাকচুয়াল ভেলোসিটি বাই থিওরিটিক্যাল ভেলোসিটি, এটা হচ্ছে কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি। ওকে, কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি। এবার এটা কি করে বার করে? এটা কিন্তু a1 v1 থেকে বার করে না, এটা একটু অন্যরকম ভাবে বার করে। ধরো এরকম একটা পাত্র আছে, পাত্র দিয়ে এখান দিয়ে জল বেরোচ্ছে, যেটা আমি আগেও বললাম, এখানে হলো a1 v1 আর এই জায়গাটা হলো a2 v2। তা আমি যখন সিসি বার করছিলাম তখন আমার এখানে a2/a1 করছিলাম, কিন্তু অ্যাকচুয়াল ভেলোসিটি থিওরিটিক্যাল ভেলোসিটি, দেখো এখানে এই হাইটটা যদি h হয় তাহলে এখানে থিওরিটিক্যাল ভেলোসিটি কত? ভি থিওরিটিক্যাল ভেলোসিটি কত? 2gh। এটা তো জানোই তোমরা। যদি এটা স্ট্যাটিক এনার্জিটা ডাইনামিক এনার্জিতে পরিণত হয় তাহলে এখানে ভেলোসিটিটা কত? এখানে যদি হেডটা h থাকে, হ্যাঁ, যদি হেডটা h থাকে, এটা কি করে হলো এটা তোমরা দেখে নিও একটু, এত ডিটেলসে ঢুকে টাইম অনেক চলে যাবে। এটা বার্নলিস থেকেই আসবে, বার্নলিস থেকে করে দেখো। থিওরিটিক্যাল ভেলোসিটি মানে এখান থেকে যে ভেলোসিটিতে জলটা বেরোনোর কথা, মানে v1টা, হ্যাঁ, সেটা হলো √2gh। কিন্তু যেহেতু এখানে একটু ফ্রিকশনাল লস হয়, মানে এই অরিফিসে যেহেতু একটু ফ্রিকশনাল লস হয়, অ্যাকচুয়াল ভেলোসিটি আর অ্যাকচুয়াল ভেলোসিটি এতটা হবে না। তাহলে আমি ধরি অ্যাকচুয়াল ভেলোসিটি কোনটা? আমার অ্যাকচুয়াল ভেলোসিটি v1 আর থিওরিটিক্যাল ভেলোসিটি কত? √2gh। তাহলে আমি বলতে পারি যে কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি হলো এটা। এটা মাথায় রাখবে। কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি কি করে বার করে? v1/2g √2gh। এটা একটু অন্যরকম ভাবে বার করে। এবার আরেকটা কি ছিল? সিডি, কোপিসিয়েন্ট অফ ডিসচার্জ। কোপিসিয়েন্ট অফ ডিসচার্জ মানে কি বলেছিলাম একটু আগে হয়েছিল? অ্যাকচুয়াল ডিসচার্জ, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে, আর একটা হলো থিওরিটিক্যাল ডিসচার্জ। এটা জানো? তার মানে এটা কথা ভেবে দেখো, সিডি ইজ ইকুয়াল টু সিসি ইন্টু সিভি। এটা তো বুঝতে পারছো? এটা তো জানো নিশ্চয়ই তোমরা। সিডি ইজ ইকুয়াল টু সিসি বাই সিসি ইন্টু সিভি, তাই তো? এটা নিয়ে এবার বলো, এর মধ্যে কারো কোনো ডাউট আছে? এখান যতটা বললাম আর কারো কোনো ডাউট আছে? একটু পড়াশোনা তোমাদের বাড়িতে করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি তো আর সারা জীবনে মানে 4 বছর 5 বছরের পড়াটা এক বছরে এই কটা ক্লাসে করতে পারবো না, সেটা তোমরাও বোঝো। আচ্ছা, এবার ভ্যালুগুলো মনে রাখতে হবে, পড়াশোনা একটু করতেই হবে। এই ভেঞ্চুরি মিটারে 3টে ভ্যালু কিন্তু মনে রাখবে।
ভালো করে দেখো, ভেঞ্চুরি মিটারের ক্ষেত্রে সিভি কিন্তু 1 হয়। ভেঞ্চুরি মিটারের প্রশ্ন হলো ভেঞ্চুরি মিটারে সিভি 1 কেন হয়? কারণ হচ্ছে ভেঞ্চুরি মিটারে কিন্তু জলটার ফ্রিকশনাল লস খুব কম হয়। ফ্রিকশনাল লস কম হওয়ার জন্য সিভি 1 হয়। মানে ভেলোসিটি কোনো রকম মানে অ্যাকচুয়াল ভেলোসিটি আর থিওরিটিক্যাল ভেলোসিটি সেম হয়। ঠিক আছে? সিসি হলো 0.98 আর সিডি হলো 0.98। বুঝতেই পারছো যেহেতু সিডি ইজ ইকুয়াল টু সিসি ইনটু সিভি, তাহলে সিসি যদি 0.98 হয়, সিভি যদি 1 হয়, তাহলে সিডি তো 0.98ই হবে। এটা কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ? ভেঞ্চুরি মিটারের সিডি ভ্যালু, সিসি ভ্যালু এবং সিভি ভ্যালু কিন্তু মুখস্থ করতে হবে। কারো কোনো ডাউট আছে? বলো। অরিফিস মিটারটা হলেই আমার শেষ চ্যাপ্টার। তাহলে কোশ্চেন করাবো, ভর্টেক্সটা আছে, মাউথপিস অরিফিস করাবো। এই চ্যাপ্টারগুলো আমার খুব প্রিয় চ্যাপ্টার। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারগুলো পড়তেও খুব ভালো লাগে, যেহেতু এখানটা পুরোটাই থিওরিটিক্যাল এবং অঙ্ক খুব ভালো একটা সাবজেক্ট ফ্লুইড। বলো, কারো কোনো ডাউট আছে? গুড। কারো কোনো ডাউট নেই মনে হচ্ছে। ওকে, খুব ভালো কথা। কারো কোনো ডাউট নেই। এবার অরিফিস মিটার দেখো, ভেঞ্চুরি মিটার আর অরিফিস মিটার দুটোই সেম জিনিস। ভেঞ্চুরি মিটার আর অরিফিস মিটার দুটোই সেম জিনিস। পার্থক্যটা কোথায়? অরিফিস মিটারে পাইপটা এত সুন্দরভাবে তৈরি যেটা অটোমেটিক জলটাকে কমিয়ে বাড়ায়। কিন্তু এখানে অরিফিস মিটারে সমস্যাটা অন্য, মানে সমস্যা বলবো না, এটা একটু অন্যরকম। কি হয়, পাইপটা ধরে এরকম যাচ্ছে, আমি যদি একটু আইসোমেট্রিক ভিউ আঁকার চেষ্টা করি, এটা ধরুন পাইপটা যাচ্ছে, পাইপটার ভেতরে একটা এরকম পাত থাকে, এরকম একটা পাতলা মেটাল পাত থাকে, তার ডায়াটা ইন্টারনাল একটা ডায়া থাকে, আউটার ডায়াটা হলো পাইপের ডায়া। তাহলে বুঝতেই পারছো জলটা এভাবে এসে কন্ট্রাক্ট করে আবার বেড়ে যায় একই রকম ভাবে। হ্যাঁ, সেই একই রকম ভাবে। তো এই জায়গাটাকে মানে যেখানটা কম ছিল না, এটা ন্যাচারালি কমছে, ওই জন্য এটাকে বলে ভেনা কন্ট্রাক্টটা। যেখানটা আমি এখানে দেখাচ্ছিলাম, এটা মাথায় রাখবে, এটা বলতে ভুলে গেছি আমি। এই যে জায়গাটা A1 A2 V2 যেখানটা বার করছিলাম, এটাকে বলে ভেনা কন্ট্রাক্টটা। যেখানটাতে কন্ট্রাকশনটা হয় সেটাকে বলে ভেনা কন্ট্রাক্টটা। এটা একটু মাথায় রাখবে, মনে রাখবে, এটাকে বলে ভেনা কন্ট্রাক্টটা। তা ভেনা কন্ট্রাক্টটা এখানে আছে, এটা একই রকম। অরিফিস মিটার আর ভেঞ্চুরি মিটারের কাজ কিন্তু একই। অরিফিস মিটার আর ভেঞ্চুরি মিটারের কাজ কিন্তু একই। দুটোরই কাজ হচ্ছে ডিসচার্জ মাপা, পাইপ দিয়ে কত ডিসচার্জ হচ্ছে। এবার এটা ডায়ামিটার অফ দ্য অরিফিস, মানে অরিফিস মানে কি, যে ধাতব পাতটা, মানে ধাতব একটা গোল যেটার ভেতরটা এরকম হোল করা থাকে, একটা গোল চাকতি পাইপের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, ভেতরে একটা হোল থাকে, তাহলে জলটা এখানে কন্ট্রাক্ট হয়ে বেরোবে। আবার দ্য ডায়ামিটার অফ দ্য অরিফিস ইজ টেকেন অ্যাজ 0.5 টাইম অফ দ্য ডায়ামিটার অফ দ্য, মানে আমার অরিফিসের ডায়া হলো D1 আর পাইপের ডায়া যদি আমি D2 ধরি, তাহলে D1 বাই D2 কত হচ্ছে? D1 বাই D2 হাফ হচ্ছে, তাই তো? D1 বাই D2 হাফ হচ্ছে। এবার দেখো সেই একই রকম ফর্মুলাগুলো সব সেম, সেই ডিসচার্জের ফর্মুলা এক, অ্যাকচুয়াল ডিসচার্জ আর থিওরিটিক্যাল ডিসচার্জ, সেই সিডি দিয়ে গুণ হচ্ছে। ফর্মুলা কিন্তু সেম, ফর্মুলা কিন্তু আলাদা না, সবই সেম। এখানে সব কিছু দেখো, এখানে আমি A1 A2 A3 ধরেছিলাম, শুধুমাত্র এখানে A1 A0 A2 ধরা আছে, আর বিশেষ কোনো পার্থক্য নেই। কিন্তু এই ডায়ামিটারটা আলাদা। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বহুবার এসছে, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ অফ অরিফিস মিটার 0.67, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে মনে রাখবে। কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ অফ অরিফিস মিটার 0.67, একদম স্টার মার্কস দিয়ে রাখবে, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ অফ অরিফিস মিটার 0.67।
ওকে, দেখো আমরা ছেলে কিছু না পারলে কিরকম লাগবে? ওকে তো এতগুলো বছর নিয়েছে। তোমার মেয়ে ওইগুলো খুব ভালো পারে। আচ্ছা, এরপরে হলো তাহলে অরিফিস মিটার হয়ে গেল। ম্যাথামেটিক্যালি সবই সেম, কোনো পার্থক্য নেই। ম্যাথামেটিক্যালি সবই সেম, সর্বমোট গাড়ি আসছে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এই সিডির ভ্যালুটা আলাদা আর টোটাল ছবিটা আলাদা। এবার হলো পিটর টিউব। পিটর টিউবটা কি? পিটর টিউবটা হচ্ছে একটু অন্যরকম জিনিস। পিটর টিউবটা পাইপেই লাগানো থাকে, এই যে একটা এরকম এল শেপ টিউব থাকে, এরকম একটা এল শেপ টিউব থাকে। এবার মজাটা কি, পিটর টিউবে কিন্তু ডিসচার্জ মাপে না, পিটর টিউবে কিন্তু ডিসচার্জ মাপে না, পিটর টিউবে ভেলোসিটি মাপে অ্যান্ড স্ট্যাগনেশন প্রেসার মাপে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, পিটর টিউব খুব সোজা একটা জিনিস, একটা এল শেপের পাইপ, ছোট পাইপ, একটা এল শেপের পাইপ। কিন্তু পিটর টিউবটা কি? পিটর টিউবটা কিন্তু ভেলোসিটি মাপে, হ্যাঁ, আর স্ট্যাগনেশন প্রেসার। কারণ পিটর টিউবে কি করে, পিটর টিউব পিজোমেট্রিক হেড মাপে। কি পিজোমেট্রিক হেড মানে কি? সরি, ভুল বলে ফেলছি। পিটর টিউবে স্ট্যাগনেশন প্রেসার মাপে, স্ট্যাটিক প্লাস ডাইনামিক। ওকে, স্ট্যাটিক প্লাস ডাইনামিক। পিটর টিউবে স্ট্যাগনেশন, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পিটর টিউবে কি টাইপের প্রেসার মাপা হয়? স্ট্যাগনেশন প্রেসার। স্ট্যাগনেশন প্রেসার মানে কি? স্ট্যাটিক প্লাস ডাইনামিক। ওকে, এখানে শুধুমাত্র স্ট্যাটিক আর ডাইনামিক প্রেসার হেডটা মাপা হয়। অ্যাকচুয়াল ভেলোসিটি, সেই দেখো অ্যাকচুয়াল ভেলোসিটি, সেই ফর্মুলাটা। ওকে, এই দেখো একটা পিটর টিউবের অঙ্ক বলছে, এই পিটর টিউবে মেজারমেন্ট স্ট্যাটিক প্রেসার বলেছে এত, স্ট্যাগনেশন প্রেসার এত, ফাইন্ড আউট দ্য থিওরিটিক্যাল এন্ড অ্যাকচুয়াল ভেলোসিটি। স্ট্যাগনেশন প্রেসার ইকুয়াল টু স্ট্যাটিক প্লাস ডাইনামিক। স্ট্যাগনেশন বলে দিয়েছে 55, স্ট্যাটিক বলে দিয়েছে 25, তাহলে ডাইনামিকটা কি? ভি স্কোয়ার বাই ইউজি। তাহলে এখান থেকে আমি থিওরিটিক্যাল ভেলোসিটিটা পেয়ে গেলাম, তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি পেতে গেলে আমি সিভি দিয়ে গুণ করব। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা এসএসসি তে এসেছিল। ভালো করে দেখো, পিটর টিউব মানে স্ট্যাগনেশন পেপার, আর স্ট্যাগনেশন প্রেসার মানে কি লিখেও দিই। পিটর টিউবের স্ট্যাগনেশন প্রেসার, স্ট্যাগনেশন প্রেসার মানে কি? পি বাই রো জি মানে প্রেসার হেড, প্লাস ভি স্কোয়ার বাই 2g মানে ডাইনামিক হেড। এটা হলো স্ট্যাগনেশন প্রেসারের ফর্মুলা। এবার এই অঙ্কতে দেখো বলেছে কি, স্ট্যাগনেশন প্রেসার বলে দিয়েছে 55, স্ট্যাটিক প্রেসার বলে দিয়েছে মানে পি বাই রো জি বলে দিয়েছে। তাহলে ভি স্কোয়ার বাই 2g বার করতে হবে। ভি স্কোয়ার বাই 2g থেকে আমার ভি বেরিয়েছে, মানে ভি মানে এগুলো যা বেরোয় সব থিওরিটিক্যাল বেরোয়। এসব হেড থেকে যা কিছু থেকে, এই যে হেড এবং যে কোনো ফর্মুলা থেকে যেগুলো বেরোয় সব থিওরিটিক্যাল ভ্যালু বেরোয়। তাহলে থিওরিটিক্যাল ভ্যালু বেরিয়েছে, আমি থিওরিটিক্যালকে যদি সিভি দিয়ে গুণ করি, যেহেতু ভেলোসিটি, সিভি দিয়ে গুণ করলে আমি অ্যাকচুয়াল জিনিস পেয়ে যাবো। ঠিক আছে, এটা একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক করে দেওয়া আছে। এই কথাও মনে রাখবে, নজেল মিটারের কাজ, রোটোমিটারের কাজ, হট ওয়্যার অ্যানিমিটারের কাজ, কারেন্ট মিটারের কাজ, এগুলোও কিন্তু আসে পরীক্ষাতে। ঠিক আছে, এই কটা। আচ্ছা, অরিফিসটা পরের দিন পড়াবো। এটা হলো অরিফিস, সাবমার্জ, অরিফিস নজেল, অরিফিস মাউথপিস, এই কথাগুলোই আবার কাজে লাগবে। এই দেখো, কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি, কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি, অ্যাকচুয়াল কোপিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, কোপিসিয়েন্ট অফ ডিসচার্জ। আচ্ছা, এখানে দেখো, আর আমি যেটা বলছিলাম সেই কথাটা এখানে আবার আছে, কারণ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? অরিফিস মিটারের সিডি সিসি সিভি এখানে আবার লেখা আছে। অরিফিস মিটার অথবা অরিফিস যাই বলুক, অরিফিসের সিডি আমার ভ্যালু এটাই ছিল 0.67, এই পয়েন্ট ওখানে কত ছিল দাঁড়াও দেখি, 67 ছিল। অরিফিস মিটার আর অরিফিস একটু আলাদা, কিন্তু দুটো চলে যায়, কাজ একই লিখলে চলে যায়। 67 ছিল, এটা একটু বেশি। আচ্ছা, এটা হলো অরিফিসের, তো তোমরা এটাকে অরিফিস মিটারের বলেও চালাতে পারো। এটা অরিফিস অথবা অরিফিস মিটার বলেও চালাতে পারো। কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি, কোপিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, কোপিসিয়েন্ট অফ ডিসচার্জ। কারণ দেখো এই দুটোকে গুণ করলে এটাই আসছে। ঠিক আছে, অরিফিস কি মাউথপিস কি এগুলো পড়বে। এটা তো 8 এসেছিল, 14 এই কোশ্চেনটা এসেছিল।
দেখবে 14 কোশ্চেন এটা। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, খুব সোজা চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুব সোজা। অরিফিস, মাউথপিস, অরিফিস মিটার, ভেঞ্চুরি মিটার অনেকের কঠিন লাগে, কিন্তু আমার তো খুব সোজা লাগে এবং খুব ভালো লাগে জিনিসটা। একটু পুরো একটা ফ্লুইডের বই কিন্তু তোমাদের লাগবে, আমার এই স্টাডি মেটেরিয়াল দিয়ে হবে না। সত্যি কথা, এই স্টাডি মেটেরিয়ালে এত কিছু হয় না। হ্যাঁ, তোমাদের একটু পড়াশোনা তো করতেই হবে নিজে নিজে। ওকে, বই কিন্তু পড়তেই হবে। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। তো নন টেকে তোমাদের কিন্তু পরের দিন থেকে চ্যাপ্টার ধরে পড়ানো হয়। আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছিল, আজকে ক্লাসে অনেক কোশ্চেন করে একটু যাই হোক দেখা হলো কে কতটা পারে। তো পরের দিন থেকে আমাদের একদম কোশ্চেন ওয়াইজ পড়াশোনা শুরু হয়ে যাবে। দাঁড়াও, কে হাত তুলছে দেখি। সৌভিক রয়, দাঁড়াও। হ্যাঁ বলো সৌভিক, বলো বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। বলছি স্যার, ওই আগের চ্যাপ্টারটা যে ফ্লুইড স্ট্যাটিক্স এর যে চ্যাপ্টারটায় হ্যাঁ, আপনাকে ওই হোয়াটসঅ্যাপও করেছিলাম, ওই সার্কেল তারপর হ্যাঁ, আমি সেমি দেখেছি সার্কেল। দেখেছি ওটা আমি করে তোমায় পাঠাচ্ছি। ওটা কি স্যার এই ডিপার্টমেন্ট তো? আমি পাঠাচ্ছি, দেখে নিই পাঠাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে আজকে